সাহিত্য ভান্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানাই সুস্বাগতম। সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু। আজ আপনাদেরকে শোনাবো হাড় হিম করা একটি ভূতের গল্প। হ্যাঁ, গল্প শুরুর পূর্বে একটি কথা জানিয়ে রাখি, আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। বাচ্চারা আজকের গল্পটি থেকে একদম দূরে থাকবে। আজকের গল্পটির প্লট বা আবহ তৈরির খাতিরে কিছু স্পষ্ট ভাষার ব্যবহার করা হয়েছে। আজ আপনাদের শোনাব গ্রাম বাংলার প্রেক্ষাপটে নির্মিত একটি প্রাপ্তবয়স্ক থ্রিলার, মৈত্রী চ্যাটার্জির কলমে রিরংসার রাতে। আজকের গল্প পাঠে থাকছে অভিক সাহা। গল্পের বিভিন্ন চরিত্রে থাকছে পূজা, রনিতা, অরিত্র, প্রীতি, সৃজিতা, শুভম ও আমি দিব্যেন্দু। প্রচার, অঙ্কন ও সমগ্র পরিচালনায় আমি দিব্যেন্দু গোস্বামী। শব্দ সংযোজনে সুদেশনা মণ্ডল, সাউন্ড ডিজাইনে দেবদত্ত রায়। চলুন শুনে আসি। নানান টানাপোড়েনের মধ্য দিয়ে অবশেষে রণজয়ের সাথে মিতালির বিয়েটা পাকা হয়ে গেল। হাতে আর মাত্র 7টা দিন, তারপরেই 4 হাত এক হবে। মিতালির বহুদিনের শখ ছিল পাহাড়ে যাবার, কিন্তু বাড়ির পরিস্থিতি প্রতিকূল থাকায় আর যাওয়া হয়ে ওঠেনি। রণজয় বলেছে হানিমুনে কার্শিয়াং যাবে। রণজয়ের কথা শুনে খুশির অন্ত ছিল না মিতালির। তবে প্রথম থেকেই তাদের বিয়েটা মানতে চায়নি মিতালির বাবা মিস্টার সেন। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। শৈশবে মাতৃহারা মিতালি ছোট থেকেই গ্রামের বাড়িতে ওর ঠাকুরদা ঠাকুমার কাছেই বড় হয়েছে। শহরের কলেজে পড়াশোনা করলেও শহুরে আদব কায়দা রীতিনীতিতে সে তেমন একটা অভ্যস্ত নয়। রণজয় খোদ শহরের ছেলে, তাই মিতালির বাবার মনে দ্বিধা ছিল বিয়ের পর নতুন পরিবেশের সাথে মেয়ে যদি অ্যাডজাস্ট করতে না পারে। দুশ্চিন্তায় পড়ে গেছিলেন তিনি। মিতালির মনে অবশ্য সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা ছিল না। সে গ্রামের মেয়ে হলেও যোগ্যতার দিক থেকে কোনো অংশে কম নয়। ফিজিক্সে অনার্স নিয়ে পড়ছে, ফাইনাল ইয়ারের ছাত্রী সে। ইতিমধ্যে বেশ কয়েকবার রণজয়ের সাথে তাদের বাড়িতেও গেছে। সেখানে সকলেই বেশ আন্তরিক। তারা বলেছেন বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পারবে স্বাধীনভাবে, সুতরাং মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। ওখানে থাকতে থাকতে সবকিছুই শিখে নেবে। বাবাকে এ কথাই বুঝিয়েছিল সে। মেয়ের কথা শুনে মিস্টার সেন আর আপত্তি করেননি, বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ের কথা পাকা হবার পর থেকেই মিতালি শুধু দিন গুনছে। রণজয়কে নিয়ে তার অনেক আশা। রণজয়ও তার চাওয়া পাওয়ার কদর করে। মনে মনে একটা সুখী পরিবারের স্বপ্ন দেখে মিতালি। মিতালির বিয়ে উপলক্ষে গোটা গ্রাম যেন উৎসবে মেতে উঠেছে। মিতালি তাদের সকলের প্রিয়। এই জানো, আমাদের মিতালির সামনের সপ্তাহে বিয়ে। বাবা, মিতালির বিয়ে? বাহ, বেশ সুখবর তো। শিক্ষিত মেয়ে এবং খুব ভালো মেয়েও বটে। এই গণ্ডগ্রামে ওই একটি মাত্র মেয়েই উচ্চশিক্ষার জন্য শহরের কলেজে পড়াশোনা করে। বাকি মেয়েদের তো মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই বিয়ে হয়ে যায়। মিতালিকে সকলেই যেমন ভালোবাসে, তেমনি সমীহ করেও চলে। আজ তার বিয়ের দিন। গায়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে উঠে পড়ে লাগে। এই ওই দিকটা দেখ ঠিক আছে কিনা। কার্তিক, রামদাকে বল ফুলগুলো আনতে। সব এনে ফেলেছে। দুপুরে শুধু একবার রাজু আসবে ওইগুলো
দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। গোধূলি লগ্নে বিয়ে, একটু পরেই বর এসে যাবে। সেই আনন্দে সবাই মেতে উঠেছে। মিতালিকে কনের সাজে অপূর্ব লাগছে দেখতে। সকলে মোহিত হয়ে তাকিয়ে থাকে তার দিকে। এই বর এসে গেছে, বর এসে গেছে, সব এসো 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 এসো, সব এসো। মিতালিদের বাড়ির সামনে বরের গাড়ি এসে দাঁড়াতেই গায়ের কচি কাঁচা আবাল বৃদ্ধ বনিতা সকলেই ছুটে এসে ছেঁকে ধরল তাদের গাড়িটাকে। অনেকেই ডোর গ্লাসে হাত দিচ্ছে। তাদের দেখে একরাশ বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল রণজয়। ইস, ছি, এই গায়াগুলোর পোশাক আশাক কি ছিঁড়ি দেখো, আর তেমনই হাত পা ধুলোয় ভর্তি। ছি, এরা এবার কোনে যাত্রী বউ হাতে দিন যাবে নাকি? এ বাবা, নাক শীট করে রণজয়। কি মুহূর্তে যে এখানে বিয়ে করতে এলাম। আমি তো চেয়েছিলাম শহরেই বাড়ি ভাড়া করে বিয়ের অনুষ্ঠান করার। ওই বুদ্ধা মানে মিতালির দাদুর তাতে মন ছিল না মোটেও। তার মতে নাকি পূর্বপুরুষদের ভিটেতেই বিয়ে দেওয়ার নিয়ম। যত সব আজগুবি কথাবার্তা। রণজয় যখন এসব কথা ভাবছে, এমন সময় তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। রণজয়? কে যেন মিষ্টি সুরেলা কণ্ঠে তার নাম ধরে ডাকছে। একটা মেয়ের গলা। রণজয় প্রথমে চমকে ওঠে। গলাটা কেমন যেন চেনা চেনা লাগে তার। পরক্ষণেই তার মনে হয় এই অজ গায়ে আবার তো মিষ্টি করে কে তার নাম ডাকবে। ডাকলেও তাতে একটা দেহাতি গ্রাম্য টান থাকবে। তাছাড়া মিতালির জেঠিমা কাকিমারা বরণডালা নিয়ে হাজির হয়েছে। নানা রকম স্ত্রী আচারে ব্যস্ত রয়েছে তারা। সকলে গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে, তার সাথে কথাও বলছে। তাহলে অযথা কেউ তার নাম ধরে কেন ডাকতে যাবে? ধর, কি সব ভুলভাল ভাবছি। সেই ভোর থেকে সারাদিন নানান ধকল যাচ্ছে, তার উপর এতক্ষণ জার্নি করে মাথাটাই গেছে একদম। ধর, ও সব মনের ভুল হবে, তাছাড়া কিছুই নয়। কিছুক্ষণের মধ্যেই মিতালির আত্মীয় স্বজনরা তাকে খাতির যত্ন করে নিয়ে গেল ভিতর বাড়িতে। রণজয়ের সাথে বরকর্তা হিসেবে তার ছোট মামা সৌমেন এসেছে। বরযাত্রীর বাসটা বেশ পিছিয়ে পড়েছে, এখনো এসে পৌঁছয়নি। সবাই রণজয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। লোকজনের ঠাসাঠাসি ভিড়ের মধ্যেই রণজয়ের মামা সৌমেনের চোখ পড়ল মিতালির খুড়তুতো বোন চাঁপার উপরে। গ্রামের মেয়ে হলেও বেশ ভরভরস্ত চটকদার চেহারা। ব্যস্ততার ফলেই হোক কিংবা যৌবনের উত্তাপে এই শীতেও তার ঘাড়ে গলায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। চাপা বিবাহিতা, শাড়ির আঁচল সরে গিয়ে বক্ষ বিভাজিকা আর ফিনফিনে ব্লাউজ পরা বাম বুকের কিছুটা অংশ একপাশ থেকে উকি মারছে। চাপা ফ্যাশন করে নাভির নিচে শাড়ি পরেছে। গোল চাকতির মতন নিটোল নাভিদেশ স্পষ্ট দেখা যাচ্ছে। রণজয় বিয়ের আসরে বসে পড়েছে। আগে পিছে ভিড় ঠেলে সৌমেন একইভাবে গিলতে থাকে চাপার সেই উছলে পড়া যৌবনকে। চাপা অনেক আগেই আর চোখে ব্যাপারটা লক্ষ্য করে আরো বেশি শরীর দেখাবার অছিলায় আর মোড়া ভাঙতে থাকে। বক্ষযুগল উদ্ধত হয়ে যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সৌমেন দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। এমন সময় হঠাৎ কয়েকজন অল্প বয়সী মেয়ে হাসির ফোয়ারা তুলে সৌমেনকে ধাক্কা মেরে চলে যায়। সৌমেন সেই ধাক্কা সামলাতে না পেরে ভিড় ঠেলে একেবারে চাপার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। কিছু লোক এক রাশ বিরক্তি নিয়ে ফিরে তাকায়। পরক্ষণেই আবার চোখ সরিয়ে নিয়ে বিয়ের অনুষ্ঠান দেখতে ব্যস্ত হয়ে পড়ে। সৌমেন জিভ কেটে সরি বলতেই চাপা মুচকি হাসে। সেই হাসিতে যে লজ্জার সাথে যৌনতাও মিশে আছে, সৌমেনের তা বুঝতে বাকি থাকে না। ধাক্কার চোটে উভয়ের শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো ঘর্ষণের ফলে উদ্দীপিত হয়ে ওঠে। চাপার চোখ মুখ উত্তেজনায় লাল হয়ে গেছে। গাঁয়ের বধূ হলেও চাপা যথেষ্ট সাহস রাখে। সৌমেনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বাইরের দরজার দিকে এগিয়ে যায়। তারপর পিছন ফিরে তাকে চোখের ইশারায় ডাকে। সৌমেন একটু এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চাপার দিকে এগিয়ে যায়। সৌমেন দরজার কাছে পৌঁছতেই চাপা একটু দূরে দাঁড়িয়ে
আম বাগানের দিকে যেতে ইশারা করে। সৌমেন যেন হাতে স্বর্গ পায়। এত সহজে যে সবকিছু হয়ে যাবে তা সে ভাবতেও পারেনি। চাপাকে অনুসরণ করে সৌমেন আম বাগানে প্রবেশ করে, কিন্তু বাগানে এসে চোখের নিমেষে চাপা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অথচ কয়েক সেকেন্ড আগেও তো এখানে দাঁড়িয়েই তাকে ডেকেছিল। তাহলে হঠাৎ কোথায় চলে গেল? সৌমেন কিছু না বুঝে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। সবেমাত্র সূর্যাস্ত হয়েছে, তবু গাছপালার ঠাসাঠাসি ভিড়ে বাগানের ভিতরটা আবছা অন্ধকারে ছেয়ে গেছে। হঠাৎ খুব কাছেই শুকনো পাতার উপর দিয়ে কারো চলাফেরার শব্দ শুনে সৌমেন সামনে এগিয়ে যায়। তারপরেই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। বাগানের শেষ প্রান্তে একটা খড়ের গাদার উপর সম্পূর্ণ নগ্ন এক নারী আধ শোয়া হয়ে হাসি মুখে চেয়ে আছে তারই দিকে। এ তো দেখছি পুরো আগুন, যা হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। আগুন পোহাতে এখানে ঝাঁপ দিতেই হবে। কিন্তু চাপা কোথায়? ওকেও হাতছাড়া করা যাবে না। যাকে এখানে আগে এক প্রস্ত গরম হয়নি, তারপর চাপার খোঁজ করা যাবে এখানে। খ্যাক খ্যাক করে হাসতে থাকে সৌমেন। আর ঠিক তখনই তাকে চমকে দিয়ে মেয়েটা বলে ওঠে, কই গো মামা বাবু, অমন করে কি দেখছেন? এই দিক পানে আইসেন এবার, সময় বয়ে যায় যে। সে কখন থেকে অপেক্ষা করে আছি বলুন তো আপনার জন্য। আরে এ তো চাপার গলা। সৌমেন হাঁ করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। চশমা খুলে কাঁচটা পরিষ্কার করে নিয়ে আবার ভালো করে দেখে নেয়। না, কোনো ভুল দেখছে না সে। মেয়েটা তাহলে চাপাই। অথচ এতক্ষণ ধরে ওকে অন্য মেয়ে ভেবে ভুলভাল স্বপ্ন দেখেছে। চোখের 12টা বেজে গেছে একেবারে। তবে চোখের আর দোষ কি? অমন একটা উমদা জিনিস চোখের সামনে উদম হয়ে শুয়ে থাকলে চোখে সর্ষে ফুল দেখবে না তো কি আর দেখবে সে? সৌমেন আবার হেসে ওঠে। তার আর তর্স হয় না, এক লাফে খড়ের গাদায় উঠে পড়ে। সত্যি চাপা, চমৎকার মেয়ে তুই। এমন গতন নিয়ে কতদিন আর একা কাটাবি বল? রণর কাছে শুনেছি তোর স্বামীর নাকি বদলির চাকরি। তা সে এখন থাকে কোথায়? তোকে সঙ্গে করে নিয়ে যেতে পারেনি? সুন্দরী যৌবনবতী বউকে ঘরে ফেলে রেখে চাকরির নামে অন্য কোথাও ফুর্তি মারাচ্ছে নাকি? যত সব ইডিয়েট। যাকে তোর শ্বশুর বাড়ি এখন এই গ্রামে। মাঝে মাঝে বেহাই বাড়িতে বেড়াতে আসার অছিলায় তোর সাথে দেখা হয়ে যাবে। তারপর তো ওই খড়ের গাদা আছেই। কে খুশি তো? চাপার দিক থেকে কোনো উত্তর আসে না, হাসি শোনা যায় শুধু। কয়েক সেকেন্ডের মধ্যেই সৌমেনের গায়ের উপর এলিয়ে পড়ে চাপা। দারুণ খুশি হয় সৌমেন। ইতিমধ্যে সন্ধে নেমে গেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশে। চাপাকে ভালো করে দেখা যাচ্ছে না, শুধু অনুভব করছে তাকে। ওদিকে বিয়ে বাড়ি থেকে ঘন ঘন শাঁখের আওয়াজ আর উলুধ্বনি ভেসে আসছে। আলকাতরার মতন চাপ চাপ অন্ধকারে ক্রমশ রাত বাড়ছে, সাথে ঝিঝি পোকার কলরব। ওদিকে চাপার আদর বেশ মনোপুত হলেও সৌমেনের হঠাৎ খেয়াল হলো চাপার যেন কোনো বিরামই নেই। নানান কৌশলে সে সৌমেনকে গোগ্রাসে গিলে খাচ্ছে। এক টানা প্রতিক্রিয়ায় সৌমেনের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। ইতিমধ্যে কিছুক্ষণের জন্য তার তন্দ্রা এসে গেছিল। হঠাৎ একটা বিশ্রী হাড় মটকানোর শব্দে চটকা ভেঙে গেল। কিন্তু তারপরেই সে যা দেখল তাতে মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি এক লাফে গলার কাছে উঠে আসবে এখনই। গাছের ফাঁক ফোকর দিয়ে খয়াটে চাঁদের মলিন আলো এসে পড়েছে খড়ের গাদার উপর। সৌমেন টের পেল চাপা ভেবে এতক্ষণ যার সাথে সে সঙ্গমে লিপ্ত হয়েছিল সে আসলে কোনো মানুষই নয়। এতক্ষণ ধরে বিভৎস নারী মূর্তি বা নরকঙ্কালকে জড়িয়ে শুয়েছিল সে। তার কোটরাগত চোখ দুটোয় মনির কোনো অস্তিত্বই নেই।
সেখানে কেবল ক্রোধের আগুন জল জল করে জ্বলছে। প্রচণ্ড আতঙ্কে নড়াচড়া করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে সৌমেন। গলা দিয়েও অন্য কোনো আওয়াজই বেরোচ্ছে না, শুধু গোঁ গোঁ শব্দ করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেখানে। ওদিকে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। বরযাত্রীরা অনেকক্ষণ আগেই এসে গেছে। তাদের কয়েকজন সৌমেনকে মিতালিদের বাড়ির কোথাও খুঁজে না পেয়ে গ্রামের রাস্তা ধরে সদরের দিকে এগোতে থাকে। আমবাগানের কাছাকাছি এসে রাস্তা একটা নস্যির ডিবে পড়ে থাকতে দেখে রণজয়ের মাস্তুতো ভাই সঞ্জয়ের সন্দেহ হলো। রাস্তা থেকে সেটা কুড়িয়ে নিয়ে বলল, হে কি, এ তো ছোট মামার নস্যির ডিবে, এখানে পড়ে আছে কেন? মামার কোনো বিপদ আপদ হলো না তো? এমন সময় বাগানের ভিতর থেকে একটা গোঙানির মতন শব্দ কানে আসতেই সঞ্জয় দৌড়ে গেল সেদিকে। খানিক আগেই সৌমেনের জ্ঞান ফিরেছে। পরিচিত মুখ দেখে ধর্মড়িয়ে উঠে বসে। বাকিরাও চলে এসেছে ততক্ষণে। তার অবিন্যস্ত পোশাক দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। সঞ্জয় সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে সৌমেনের দিকে। কি ব্যাপার ছোট মামা, তুমি বিয়ে বাড়ি ছেড়ে এখানে এসেছো কেন? আর গোঙা ছেলেই বা কেন? কিছু লুকোচ্ছ নাকি আমাদের কাছে? সাফ সাফ বলো তো দেখি, তোমার কি হয়েছিল? তেমন কিছু নয় রে ভাগনা। বিয়ে বাড়ির ভিড়ে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটু মুক্ত বায়ু সেবন করতে এসেছিলাম। তারপর ঘুরতে ঘুরতে এই আমবাগানের ভিতর এসে খড়ের গাদা থেকে বিশ্রাম নিতে বসেছিলাম। একটু তন্দ্রাও এসে গেছিল জানিস। এমন সময় একটা শিয়াল জাতীয় বন্য প্রাণীকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে তাড়াবার চেষ্টা করি, কিন্তু সে একইভাবে দাঁড়িয়ে আছে দেখে ওকে একটু চমকে দেবার জন্য ছুটে যেতে গিয়ে পোশাকে টান পড়ে এই অবস্থা হয়েছে। ও তাড়া খেয়ে চলে গেল, কিন্তু খড়ের গাদায় এসে বসতেই ও আবার ফিরে আসে। এবারে সত্যি সত্যি আক্রমণের চেষ্টা করলো। আমি ভয় পেয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর কথাবার্তার আওয়াজ শুনে তোদেরকে ডাকার চেষ্টা করলাম। অন্যান্য আত্মীয় স্বজনরা সৌমেনের কথায় বিশ্বাস করলেও সে যে মিথ্যা কথা বলছে সঞ্জয় তা ভালো মতন বুঝে যায়। আর কোনো প্রশ্ন না করে সৌমেনকে ধরে ধরে মিতালিদের বাড়িতে নিয়ে আসে। সকলে ব্যতিব্যস্ত হয়ে উঠবে ভেবে সৌমেনের ব্যাপারটা রণজয়কে বা মিতালিদের কাউকেই জানানো হলো না। বাকি বরযাত্রীদের বলা হলো সৌমেন মাঠে হাওয়া খেতে গেছিল। ব্যাপারটা তাই চাপা পড়ে গেল তখনকার মতো। মিতালিদের পাকা বাড়িতে অনেকগুলো ঘর। আলাদা একটা ঘরে বরযাত্রীদের থাকার ব্যবস্থা হয়েছে। সৌমেন সেখানে শুয়ে আমবাগানের ঘটনার কথাটা ভাবছিল। এমন সময় কে যেন মিষ্টি সুরেলা কণ্ঠে তাকে ডাকল, মামা বাবু। গলার স্বরটা শুনে চমকে উঠল সৌমেন। সন্ধ্যাবেলায় আমবাগানে এভাবেই চাপা তাকে ডেকেছিল, কিন্তু আসলে তো ওটা চাপার গলা ছিল না। ওই বিভৎস নারী মূর্তির মুখেই এই ডাকটা শুনেছিল সে। তখন ঝোঁকের মাথায় সে অতটা খেয়াল করেনি। এখন তার মনে হচ্ছে এই মামা বাবু ডাকটা সে আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে তা কিছুতেই মনে পড়ে না তার। ওই নারী মূর্তিটা কে? কেন সে এমন চেনা সুরে ডাকছে তাকে? অথচ এখন তো সৌমেন মিতালিদের বাড়িতে। তাহলে এখনো অমন করে কে ডাকছে তাকে? ওই বিভৎস নারী মূর্তিটা ঘরেই কোথাও অদৃশ্য হয়ে নেই তো? কথাটা মনে হতেই শিউরে ওঠে সৌমেন। ভয়ার্ত চোখে এদিক ওদিক দেখতে থাকে। আর সেই মুহূর্তেই কয়েকটা মেয়ের সাথে চাপা মিষ্টির থালা নিয়ে ঘরে প্রবেশ করে। তাকে দেখে সৌমেন ভয়ে চোখ বুজে ফেলে। এদিকে সকলের হাতে হাতে মিষ্টির প্লেট ধরিয়ে দিয়ে চাপা তখন হাসি মুখে বলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে এখন একটু দেরি আছে, আপনারা ততক্ষণেই মিষ্টি কটা খেয়ে নিন। আর এই নিন চা আর শরবত, দুটোই রেখে গেলাম, যার যেটা ভালো লাগে খেয়ে নেবেন, লজ্জা করবেন নি যেন। মামা বাবু, আপনি এমন চোখ বুজে শুয়ে আছেন কেন? ঘুম পাচ্ছে নাকি? আগে খাবারটা খেয়ে নিন দেখিনি। বলতে বলতে
চাপা সৌমেনের হাতে প্লেটটা ধরিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। চাপার আতিথেয়তায় সকলেই বেশ প্রসন্ন হয়েছে, কিন্তু সৌমেন খাবারের প্লেট হাতে সাহস করে চোখ তুলে তাকাতেই আবার সেই নারী মূর্তির মুখের ছায়া দেখতে পেল চাপার মুখের মধ্যে। প্রচণ্ড ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল তার। তবুও একঘর লোকের সামনে নিজেকে কোনো মতে সামলে নিল সে। মাঝে কাল রাত্রি কাটিয়ে আজ ফুলশয্যা। মিতালি এখন কলকাতায় তার শ্বশুর বাড়িতে বউ ভাতের অনুষ্ঠানে ব্যস্ত হয়ে রয়েছে। ওদিকে রণজয় মনে মনে অস্থির হয়ে উঠেছে। ও সেট, যত সব ভোগাস নিয়ম কানুন। ওদিকে রাতে আবার রিসেপশন। অনুষ্ঠান মিটতে মিটতে কটা বাজবে কে জানে। বেশি রাত হয়ে গেলে ফুলশয্যার আসল মজাটাই তো নষ্ট হয়ে যাবে। বিয়ের আগে টানা 8 মাস মিতালির সাথে তার প্রেমের সম্পর্ক থাকলেও সিনেমা হলে হাতে হাত, বড়জোর কাঁধে হাত রেখে গালে আলতো ঠোঁটের ছোঁয়া, এছাড়া আর কিছুই জোটেনি। মিতালির কথায় কিছুটা গ্রাম্য টান থাকলেও সৌন্দর্যের ব্যাপারে তার কোনো তুলনা নেই। তাছাড়া শিক্ষাগত যোগ্যতাও কোনো অংশে কম নয়। আরও কয়েকজন গার্লফ্রেন্ড থাকলেও লোকের চোখ ধাঁধিয়ে দিতে মিতালিকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল সে। অন্যান্য বান্ধবীদের মতন সাতঘাটের জল খাওয়া মেয়ে নয় মিতালি। এমন টাটকা তাজা মেয়েকে বিছানায় তোলার মজাই আলাদা। উফ, কখন যে সেই সময়টা আসবে। এক মনে এসব কথাই ভাবছিল রণজয়। সম্বিত ফিরে পেল সৌমেনের ডাকে। ভাগনা, কি অত ভাবছো? এখন অনেক কাজ আছে, চলে এসো চলে এসো। সৌমেনের কথা মতন রণজয় তার সাথে চলে গেল। রিসেপশনের রাতে সমস্ত কাজকর্ম মিটিয়ে রণজয় যখন ঘরে এসে ঢুকল তখন রাত প্রায় 2টো বাজে। ফুলশয্যার খাটে বসে হাঁটুর উপর মুখ রেখে চোখ বুজে কি যেন ভাবছে মিতালি। রণজয় বেশ বিরক্ত হয়। মিতালির কি ঘুম পেয়ে গেছে, নাকি চোখ বুজে তার আসার প্রতীক্ষা করছে? ঘুমে ঢুললেই তো মুশকিল, এতদিনের প্রতীক্ষা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ঘুম পাক আর যাই পাক, ওকে আজ ছাড়া চলবে না। মিতালি চাক বা না চাক, সে সব উসুল করে নেবেই। কামোত্তেজনায় রণজয় ঘরে ঢুকে দরজাটা সপাটে বন্ধ করে দিল। দরজার আওয়াজ পেয়ে মিতালি চোখ তুলে তাকাতেই রণজয় খুশি হয়ে বলল, যাক, জেগে আছো তাহলে? আমি তো ভাবলাম আজ রাতেও বুঝি বাচ্চা ছেলের মতো আঙুর চুষে কাটাতে হবে। মিতালি একটু হেসে নীরব থাকে। সারাদিনের ক্লান্তিতে তার সত্যিই খুব ঘুম পাচ্ছে। তলপেটেও হঠাৎ কিসের যেন ব্যথা শুরু হয়েছে। কিন্তু বিয়ের পর প্রথম রাত বলে কথা, রণজয়ের ইচ্ছেকেও গুরুত্ব দেওয়া উচিত। অথচ তলপেটের ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। যদি আরও বেড়ে যায়, তেমন হলে না হয় গল্প করেই রাতটা কাটিয়ে দেবে। আজ থেকে তো ইচ্ছে করলেই রণজয় যখন খুশি তাকে কাছে পেতে পারে, তাই তারা কিসের? ওদিকে রণজয় কিন্তু অন্য কথা ভাবছে। তার বিকৃত যৌনতার কথা মিতালি এখনো জানে না। মিতালি কতটা দিতে পারবে তাও তার জানা নেই। সুতরাং জোর করে হলেও সে নিজের খাবার নিজেই আদায় করে নেবে। তাই মিতালিকে কিছু বলার সুযোগ না দিয়ে এক হাতে ওর মুখ চেপে ধরে অন্য হাতে শাড়ির কুচিতে টান মারে। মিতালি রণুর এমন আচরণে থতমত খেয়ে যায়। কোনো মতে মুখ থেকে রণজয়ের হাতটাকে সরিয়ে দিয়ে কাতর স্বরে বলে, প্লিজ রণু, আজ নয় কাল হবে। আজ আমার তলপেটে খুব ব্যথা করছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না, ব্যথাটা বেড়েই যাচ্ছে। কিন্তু রণজয় তার কথায় কর্ণপাত না করে মিতালির বাকি পোশাকগুলো জোর করে খুলতে থাকে। সম্পূর্ণ নগ্ন করে শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ে কামড়ে যৌন লালসা মেটাতে উদ্যত হয়। মিতালি তাকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু রণর শক্তির সাথে পেরে ওঠে না, পড়ে যায়। রণ ওকে ধরে বিছানায় শুইয়ে দেয়।
তলপেটের ব্যথাটা ইতিমধ্যে মিতালির গোপনাঙ্গে পৌঁছে গেছে। ওটা যে কিসের ব্যথা সে এখনো জানে না, আগে কখনো হয়নি। তাই আবার বাধা দেবার চেষ্টা করে, শক্তি সঞ্চয় করে ঠেলে সরিয়ে দেয় রণজয়কে। প্রচন্ড রাগে রণজয় আরো অসহিষ্ণু হয়ে ওঠে। অশ্রাব্য গালিগালাজ আর চড় চাপড় মারতে মারতে মিতালির হাত দুটোকে তার শাড়ি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলে। তারপর নিজেকে অনাবৃত করে ক্ষুধার্ত বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে। রণর শরীরের ভার নিতে পারে না মিতালি, ব্যথায় যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। অশ্রাব্য গালিটা দিতে গিয়েও থমকে যায় রণজয়। নাইট বাল্বের নীল আলোয় মিতালির নগ্ন শরীরটা সাংঘাতিক লোভনীয় হয়ে উঠেছে। সেদিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁটটাকে চেটে নেয় রণজয়। না, মালটাকে তাড়িয়ে তাড়িয়ে খাওয়াই ভালো হবে দেখছি। লেবু বেশি চিপকালে আজই সব রস বেরিয়ে যাবে। বরং একটু রয়ে সয়ে খেলে চিপড়ে করে ছোট মামার হাতে তুলে দেওয়া যাবে ক্ষণে। বড়টা হেব্বে খুশি হবে। ওর কাছে টাটকা এঁটো সবই তো সমান, মেয়ে পেলেই মরতে যায় মালটা। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল রণজয়। সেই সুযোগে মিতালি দাঁত দিয়ে হাতের বাঁধনটা ছেঁড়ার চেষ্টা করে। সেদিকে চোখ পড়তেই অসম্ভব ক্ষিপ্রতায় রণজয় মিতালির চোয়ালে ঘুষি মারে, ওর নরম ঠোঁট দুটোকে কামড়ে ধরে। তারপর আর সময় নষ্ট না করে মিতালির তলপেটের উপর চেপে বসে। কিন্তু কামদণ্ড প্রবেশ করার মুহূর্তে আবার সেই মিষ্টি সুরেলা গলায় কেউ তার নাম ধরে ডাকে, রণজয়, আয় রণজয়, আমি এখানে। রণজয় ভয় পেয়ে যায়। এই ঘরে সে আর মিতালি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। তাহলে তার নাম ধরে কে ডাকছে, কে হাসছে এভাবে? পরক্ষণেই একটা কথা মনে হতে চোখ কুঁচকে দরজার দিকে তাকায়। ভাই বোনগুলো আজকাল বড্ড দুষ্টু আর বেয়ারা হয়ে উঠেছে। ওদের কেউ এই মস্করাটা করছে না তো দরজার বাইরে থেকে? কিংবা হয়তো খাটের তলায় ঘাপটি মেরে লুকিয়ে আছে? তবেই তো সর্বনাশ। কিন্তু খাটের তলায় কেউ থাকলে মিতালির চিৎকার শুনে বেরিয়ে আসতো এতক্ষণে। তারা তো আবার তাদের নতুন বৌদি অন্ত প্রাণ। কথাটা ভাবা মাত্র রণজয় মিতালিকে ছেড়ে প্রথমেই দরজার দিকে ছোটে, কিন্তু ছিটকিনি খুলে তারও দেখা পায় না। করিডোরে একটা আবছা আলো জ্বলছে শুধু। গোটা বাড়িটা নিস্তব্ধ নিঝুম হয়ে আছে। তাহলে কি ওরা দরজা খোলার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে? কিন্তু তাই যদি হয় তাহলে অন্তত হাসির শব্দ বা পায়ের আওয়াজ পাওয়া যেত। বাইরে কেউ নেই। খাটের তলাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, ওখানেও কেউ নেই। সে বেশ নিশ্চিন্ত হলো। কিন্তু ঘরের দরজাটা বন্ধ করতেই আবার সেই ডাকটা শুনতে পেল, রণজয়, আয় রণজয়। তার নামটা গোটা ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়ে বারবার তার কানে এসে ধাক্কা মারছে। অথচ খাটের তলা, ওয়াশরুম, কিচেন, ব্যালকনি কোথাও কেউ নেই। তবু সেই একই নাম ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে কানের কাছে ফিরে ফিরে আসছে। হঠাৎ একটা অকল্পনীয় দৃশ্য দেখে ভয়ে রণজয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কে যেন মিতালির হাতের বাঁধন খুলে দিয়েছে, পরনের কাপড়টা এগিয়ে দিচ্ছে তার হাতে, অথচ কাউকে চোখে পড়ছে না। মিতালি অবাক হয়ে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। সেই অদৃশ্য শক্তিকে মনে মনে ধন্যবাদ জানায়। কিন্তু কে এই অদৃশ্য শক্তি? মিতালি পাড়াগাঁয়ের মেয়ে হয়েও এমন অলৌকিক ঘটনার সম্মুখীন আগে কখনো হয়নি। আর আজ এই খোদ শহরের বুকে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখে সে একেবারে হা হয়ে গেছে। এমন সময় কোথা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে ঘরের ভিতর একটা নীল ঘূর্ণির সৃষ্টি হয়েছে। বারান্দার দরজাটা কখন যেন আপনা থেকেই খুলে গেছে। ওদিকে রণর অবস্থা তখন শোচনীয়। ওই ঘূর্ণি থেকে একটা নারী মূর্তি বেরিয়ে এসে তার চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে বারান্দার দিকে নিয়ে যাচ্ছে।
রণজয় ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। বাঁচাও 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 বাঁচাও। নারী মূর্তিটা ততক্ষণে রণজয়কে রেলিংয়ের কাছে নিয়ে গেছে। দৃশ্যটা দেখে মিতালির অন্তরাত্মা কেঁপে ওঠে। সেই নারী মূর্তি রণজয়কে 2 হাতে তুলে নিচে ছুঁড়ে ফেলে দেবার মুহূর্তে মিতালি ছুটে যায় সেদিকে। সেই অশরীরীর উদ্দেশ্যে হাত জোর করে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা চায়। ওকে ছেড়ে দিন, ও ভুল করে ফেলেছে, আর কখনো এমন করবে না। নারী মূর্তিটা মুহূর্তের জন্য থমকে যায়। তারপরেই একটা ভয়ানক হুঙ্কার ছেড়ে রণজয়কে মিতালির পায়ের কাছে আছড়ে ফেলে। সেই ভয়ঙ্কর বিভীষিকাকে চোখের সামনে দেখে রণজয় ঠকঠক করে কাঁপতে থাকে। প্রচণ্ড আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। মিতালি তাকে মেঝে থেকে তুলে ঘরে নিয়ে ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে রণজয়ের দিকে। ভয়ে ভয়ে সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে রণজয় মিতালির হাত দুটো ধরে বারবার ক্ষমা চাইতে থাকে। 14 তলার উপর থেকে পড়লে তার শরীরটা ধূলিসাৎ হয়ে যেতে 1 সেকেন্ডও সময় লাগতো না। লজ্জায় অনুতাপে অস্ফুটে সে বলে ওঠে, আমাকে আমাকে ক্ষমা করো মিতালি, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আর কখনো এমনটা হবে না। ওদিকে মিতালির মনে তখন অজস্র প্রশ্ন ঘোরাফেরা করছে। কে এই অশরীরী? কেন তাকে রক্ষা করতে এসেছে? সে কি তাকে চেনে? এও কি সম্ভব? এ যেন কল্পলোকের গল্প কথা, কিংবা কোনো ভূতের সিনেমা। মিতালি তখন প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে সেই ভয়ঙ্কর নারী মূর্তির দিকে। তার হুঙ্কার এখনো থামেনি। অপার্থিব চোখে হিংসার আগুন জ্বলজ্বল করছে। তারপরেই হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সে। দূর থেকে সাপের মতন হেসে হেসে কণ্ঠে একটা কথাই ভেসে এলো, শয়তান কখনো সুদ চায় না। কিন্তু সেই কথা মিতালির কানে এসে পৌঁছায় না। সে তখন রণজয়ের বুকে মাথা রেখে নতুন করে বাঁচার স্বপ্নে বিভোর হয়ে আছে। ওই ঘটনার পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রণজয় মিতালির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে। এদিকে রণজয়ের বিয়ের দিন চাপা ভেবে কার সাথে যে সঙ্গমে লিপ্ত হয়েছিল আজও তার কোনো কুল কিনারা করতে পারেনি সৌমেন। কে সেই নারী মূর্তি? কেন সে চাপার রূপ ধরে এসেছিল? কেন তাকে খড়ের গাদায় ডেকে নিয়ে এমন ভয় দেখালো সে? আর সেই চেনা ডাকটা বারবার কেন শুনেছিল? সেদিন আসল চাপার মুখেও কেন সেই নারী মূর্তিটাকে দেখেছে? তবে চাপা কিন্তু সত্যিই বেশ আকর্ষণীয়। ওর ওই ঢলঢলে যৌবন ছুঁয়ে দেখার স্বাদ হয়। রণ তো আজকাল প্রায় শ্বশুর বাড়িতে যাতায়াত করে। মিতালি এখন ওখানেই আছে। ওর বাচ্চা হবে। দিন 2 পরেই আবার যাবে। এই তালে ওর সাথে যেতে পারলে চাপার সাথেও দেখা হয়ে যাবে। তারপরেই ঝোপ বুঝে কোপ মারতে আর কতক্ষণ। রণকে রাজি করিয়ে একবার সেখানে চলে যেতে পারলেই কেল্লা ফতে হয়ে যাবে। সন্ধ্যের মুখে বারান্দায় বসে বসে 7-5 ভাবছিল সৌমেন। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়ার সাথে একটা পরিচিত গলা ভেসে এলো, মামা বাবু। ভয়ে তার বুক কাঁপে। এভাবে সুর করে কে আবার ডাকছে তাকে? অথচ এই গলা তার খুব চেনা। আগেও কোথাও শুনেছে, বহুবার শুনেছে। এখনো অবিকল একইভাবে ডাকছে। হঠাৎ মাথায় বিদ্যুতের ঝিলিক দিয়ে একটা মুখ মনে পড়ে গেল। নামটাও এখন মনে পড়ে গেছে, কিন্তু যার কথা ভাবছে সে এখানে আসবে কি করে? অতীতের কিছু স্মৃতি যা প্রায় মুছে গেছিল মন থেকে, এই মুহূর্তে সেগুলো আবার নতুন করে তার চোখের সামনে ভেসে উঠছে। তবে খুব বেশিক্ষণ ভাবতে হলো না সৌমেনকে। হঠাৎ বাতাসে একটা আলোড়নের সৃষ্টি হলো, যা সেকেন্ডের ভগ্নাংশে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তাকে চোখের নিমেষে কোথায় যে উড়িয়ে নিয়ে গেল তা কাকপক্ষীতেও টের পেল না।
ঘূর্ণিটা যেন শুধু সৌমেনকে উড়িয়ে নিতেই এসেছিল, অন্য কারো গায়ে এতটুকু আঁচ লাগেনি। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই মিতালি মা হতে চলেছে। সে যে এত তাড়াতাড়ি কনসিভ করে যাবে তা নিজেও ভাবতে পারেনি। ওদিকে রণজয় খবরটা শুনে রিয়্যাক্ট করেছিল প্রথমে, পরে অবশ্য খুশিও হয়েছে। প্রথম 3 মাস গ্রামের বাড়িতে কাটালেও রণজয়ের মা রমলা দেবীর নির্দেশে মিতালিকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। রমলা দেবীর ইচ্ছে বংশের প্রথম সন্তান শহরের নার্সিংহোমে ভূমিষ্ঠ হবে। গ্রামীণ হাসপাতালের ওপর ওনার বিন্দু মাত্র ভরসা নেই। শাশুড়ি মায়ের আদেশে মিতালি তাই আবার কলকাতার বাড়িতে চলে এসেছে। মিতালি খুব খুশি। আর মাত্র কয়েকটা মাস, তারপরেই তার আর রণজয়ের সন্তান পৃথিবীর আলো দেখবে। শ্বশুর বাড়িতে তার আদর যত্নের কোনো ত্রুটি ছিল না, সেখানে বেশ ভালোভাবেই কাটছে দিনগুলো। রণজয় নিজেও মিতালির প্রতি যথেষ্ট কেয়ারিং। ফুলশয্যার রাতে দেখা সেই চরম স্বার্থপর বিকৃত রুচির মানুষটা একেবারেই পাল্টে গেছে ওই দিনের পর থেকে। মিতালি সেই ঘটনার স্মৃতিচারণ করে এখনো মাঝে মাঝে আঁতকে ওঠে। তবে সেই অশরীরীকে আজও মনে মনে ধন্যবাদ দেয়, স্মরণ করে। ওই দিনের পর থেকে আর কখনো সে দেখা দেয়নি। রণজয়কে নিয়েও নতুন কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। কিন্তু খুব শীঘ্রই যে আবার সেই অশরীরীর দেখা পেয়ে যাবে, মিতালি তা স্বপ্নেও কল্পনা করেনি। এর মধ্যেই একদিন মিতালির শ্বশুর বাড়িতে জ্যাঠাতুতো ননদের বিয়ের নিমন্ত্রণপত্র এলো। ওরা বেনারসে থাকে, একেবারে অষ্টমঙ্গলা অবধি কাটিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ দিন আষ্টেকের জন্য সকলকে বেনারস যেতে হবে। কিন্তু এই অবস্থায় অত দূরে মিতালিকে নিয়ে যাওয়া উচিত হবে না। তাই ঠিক হলো রণজয় মিতালিকে নিয়ে এখানেই থেকে যাবে, আর বাদ বাকি সকলেই বেনারস যাত্রা করবে। খবরটা শুনে রণজয় লাফিয়ে উঠল। তার খুশি যেন আর ধরছে না। বিষয়টা আর কেউ খেয়াল না করলেও মিতালির চোখে তা এড়ায়নি। এত খুশির কারণটা মিতালি ঠিক বুঝতে পারে না, তাই মনটা খচখচ করতে থাকে। সে ঠিক করে রাতে শুয়ে রণজয়কে জিজ্ঞেস করে নেবে। কিন্তু সেদিন অনেক রাত পর্যন্ত ল্যাপটপে অফিসের কাজ করেছে রণজয়, তাই প্রশ্নটা করার সুযোগ পায়নি মিতালি। তারপর নানান ব্যস্ততায় সেটা ভুলেও গেল একসময়। অবশেষে নির্দিষ্ট দিনে বেনারস রওনা দিল সকলে। বাড়ি ফাঁকা হতেই রণজয় বাগানের মালি আর রান্নার লোককে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দিল। এমনকি এই কদিন মিতালিকে দেখাশোনা করার জন্য রমলা দেবী যে মেয়েটিকে রেখে গিয়েছিলেন তাকেও কিছু টাকা পয়সা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। রণজয়ের হাবভাব দেখে মিতালির খটকা লাগলো ভীষণ। কিন্তু এসব নিয়ে প্রশ্ন তুলতেই রণজয় তাকে বিশ্রীভাবে ধমক দিল। অযথা প্রশ্ন করো না মিতা, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। এই কদিন একটু নিজের মতো থাকতে চাই। রান্না বান্নার পাঠ থাকবে না, হোম ডেলিভারি দিয়ে যাবে। শুধু সকালের দিকে জি এসে রোজগার মতন ঘর মুছে বাসন মেজে চলে যাবে। বাকি লোকজন এখন ছুটিতে থাক, বাবা মা ফিরে গেলে খবর দেওয়া হবে। আর হ্যাঁ, আজ থেকে আমি আলাদা ঘরে থাকবো, তুমি তোমার ঘরেই থেকো। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এসব ব্যাপারে নাক গলিও না একদম, ঠিক আছে? এতে কিন্তু তোমারই মঙ্গল, মাথায় রেখো। আচমকা রণজয়ের এমন রূঢ় ব্যবহারে মিতালি স্তব্ধ হয়ে যায়। এ কোন রণকে দেখছে সে? হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? মিতালি নিজের ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়ে। রণর সাথে তাদের ভাবী সন্তানকে নিয়ে যে স্বপ্ন সে দেখেছে তা কি সত্যি ভেঙে চুরমার হয়ে যাবে? তাহলে রণু এতদিন তার সাথে নাটক করেছে। কিন্তু রণুর মা, বাবা, ভাই, বোন সকলেই যথেষ্ট ভালোবাসে তাকে, অথচ স্বামী হয়ে রণু তাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে। বিছানা আঁকড়ে চোখের জলে ভাসছিল মিতা। হঠাৎ তার সমস্ত চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে নিচ থেকে হর্নের আওয়াজ ভেসে এলো। মিতালি কান্না থামিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেল জানালার কাছে। রণর গাড়ি থেকে একটা মেয়ে নামছে। মিতালি মেয়েটাকে চেনে। রণর অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
মিস তৃষা রয়। কিছুদিন আগে একটা পার্টিতে তৃষার সাথে আলাপ হয়েছে। মিতালি ভেবে পেল না হঠাৎ তৃষাকে বাড়িতে আনার কারণ কি। রণ আজ অফিসেও যায়নি, সারাদিন পশ্চিমের ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করেছে। তৃষার হাতে এইমাত্র কয়েকটা ফাইল দেখেছে সে। এখন তো বিকেল গড়িয়ে গেছে। তাহলে কি অফিসের কোনো ইম্পর্ট্যান্ট ইস্যু সলভ করার জন্য তৃষাকে অফিস থেকে পিক আপ করে এনেছে? হয়তো সেই কারণেই রণজয় আলাদা ঘরে থাকতে চেয়ে ওকে ঘর থেকে বেরোতে বারণ করেছে। কিন্তু তাই যদি হয় তাহলে সেটা তো ভালোভাবেই বলা যেত। ওরকম ধমকে ওঠার দরকার কি ছিল? নিশ্চয়ই অফিসের কোনো টেনশনে আছে, তাই তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। ভাবনাগুলোকে মনের মধ্যে চেপে রেখে ছলো ছলো চোখে আকাশের দিকে তাকিয়েছিল মিতালি। অথচ এর মধ্যে কখন যে সন্ধে হয়ে গেছে তা খেয়ালই করেনি সে। হঠাৎ পশ্চিমের ঘর থেকে হাসির আওয়াজ শুনে সম্বিত ফিরে পেল সে। রণজয় চাপা স্বরে কি যেন বলছে, আর তৃষা সেটা শুনে হাসছে। ত্রস্ত পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে কান খাড়া করে ওদের কথাবার্তা শোনার চেষ্টা করল মিতালি। কিন্তু রণ এত নিচু গলায় কথা বলছে যে মিতালি নিজের ঘরের সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনতে পাচ্ছে না। ওদিকে যাবে কি যাবে না ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো আর কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, সব চুপচাপ হয়ে গেছে। শুধু কিছু বিচিত্র শব্দ হচ্ছে ঘরের ভিতরে। কিসের শব্দ ওগুলো? খুব কৌতূহল হলো তার। পা টিপে টিপে রণর ঘরের সামনে চলে এলো সে। ঘরে জোরালো লাইট জ্বলছে। রণকে তৃষার সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ভাষা হারিয়ে ফেলল মিতালি। ওই দৃশ্য দেখে সে ছুটে পালাতে চাইছে, কিন্তু কিছুতেই পালাতে পারছে না। তার পা দুটো যেন ওখানেই আটকে গেছে। সে যে ঘরের বাইরে দাঁড়িয়ে সব দেখছে সেদিকে কোনো ভুরুক্ষেপই নেই রণজয়ের। মদের নেশায় চুর হয়ে আছে দুজনে। তৃষার ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত, নিম্নাঙ্গে একখানি স্বচ্ছ অন্তর্বাস ছাড়া আর কিছুই পড়ে নেই। ঠোঁটে অশ্লীল হাসি নিয়ে খাটের পাশে দাঁড়িয়ে আছে সে। রণজয় হাসতে হাসতে তাকে বিছানায় ফেলে সারা শরীর লেহন করছে। কিছুক্ষণের মধ্যেই উদ্দাম যৌনতায় লিপ্ত হলো তারা। প্রতিক্রিয়ার তালে তালে তৃষা নানান সুরে চিৎকার করছে। সেই অবস্থায় হঠাৎ তৃষার চোখ পড়ে যায় মিতালির উপর। সে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিতে উদ্যত হয় রণর বেষ্টনী থেকে, কিন্তু রণ তাকে জাপটে ধরে সঙ্গমের গতি আরো বাড়িয়ে দেয়। ঘেন্নায় অপমানে মিতালি গর্জে ওঠে, এনাফ রণ, এনাফ, প্লিজ স্টপ ইট নাও। আমি তোমার বিবাহিতা স্ত্রী। মাত্র কয়েক মাস আগে আমাদের বিয়ে হয়েছে, আর এর মধ্যেই তুমি অন্য মেয়েকে ঘরে তুলেছ। ছি, তুমি যে পরনারীতে আসক্ত তা তো আমার জানা ছিল না। জানলে বিয়েটা কখনো করতাম না। ফুলশয্যার রাতে সেই অলৌকিক ঘটনার পর তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলে ভেবেছিলাম তুমি হয়তো শুধরে গেছো। কিন্তু আমার সব ধারণাই তাহলে ভুল ছিল। কেন এভাবে ঠকালে আমায়? যদি তোমার মনে এই ছিল তাহলে কেন বিয়ে করেছিলে স্কাউন্ডেল? আর এই যে তৃষা, তুমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের এভাবে সর্বনাশ করছো। আমি রণর বিবাহিতা স্ত্রী, ওর সন্তানের মা হতে চলেছি। সব জেনেও তুমি এসেছো ওর সাথে ফষ্টি নষ্টি করতে। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। একজন স্ত্রীর চোখের সামনে তুমি তার স্বামীকে নিজের শরীর দিয়ে সন্তুষ্ট রাখছো সির্ফ চাকরি টিকিয়ে রাখতে। আর কত নিচে নামবে তুমি? আমার চোখের সামনে থেকে এক্ষণে দূর হয়ে যাও। গেট আউট ফ্রম হিয়ার, জাস্ট গেট আউট। লজ্জায় অনুশোচনায় তৃষার মাথা হেট হয়ে যায়। তার আর কিছু বলার মতন মুখ নেই। রণজয়কে এক ধাক্কায় সরিয়ে দিয়ে কোনো মতে পোশাকগুলো গায়ে চাপিয়ে বেরিয়ে যেতে উদ্যত হয় ঘর থেকে। যাবার মুহূর্তে সে কান্নায় ভেঙে পড়ে। আমাকে ক্ষমা করুন ম্যাডাম, দীর্ঘদিন ধরে আমার বাবার চাকরি নেই, চটকল বন্ধ হয়ে গেছে। বাড়িতে দুর্ঘটনাগ্রস্ত পঙ্গু ভাইয়ের অপারেশনের জন্য প্রচুর টাকা লাগবে, তাই আমার কাণ্ডজ্ঞান ছিল না। স্যার বলেছিলেন
আমি ওনাকে খুশি করতে পারলে ভাইয়ের অপারেশনের সমস্ত টাকা দিয়ে দেবেন। আমি আপনার কোনো ক্ষতি চাই না ম্যাডাম, আমি এই চাকরিটা ছেড়ে দেব। লজ্জায় মিতালির মাথা কাটা যাচ্ছে। একটা বাচ্চা মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে রণজয় তাকে এভাবে ব্যবহার করছে। মিতালি তৃষাকে প্রতিশ্রুতি দিয়ে বলল, কেঁদো না তৃষা, তোমার ভাইয়ের চিকিৎসার সব ব্যবস্থা আমার বাবা করে দেবেন। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, তোমার চাকরির ব্যবস্থাও কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে। তৃষার চোখে আনন্দের অশ্রু। কৃতজ্ঞতা জানানোর ভাষা তার জানা নেই। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতালির দিকে। এমন মানুষ আছে পৃথিবীতে? এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল রণজয়। মদের নেশায় চুর হয়ে মিলনের ঘোরে মিতালি আর তৃষার কথাগুলো শুনেও শুনছিল না। হঠাৎ তার ঘোর কেটে গেল। Shut the fuck up, you fucking lady. Just go to hell. কথাগুলো এক নিঃশ্বাসে বলে ক্ষিপ্র বেগে বিছানা থেকে নেমে মিতালির গালে ঠাঁটিয়ে চড় মারল রণজয়। আর ঠিক সেই মুহূর্তে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ঘাড় ঘোরাতেই তার মনে হলো ঘাড়ের উপর কে যেন অজস্র পিন ফুটিয়ে দিচ্ছে। তারপরই টের পেল ওগুলো কারো তীক্ষ্ণ নখের আঁচড়। কে ভাবে আঁচড় দিচ্ছে? কাউকে তো দেখাই যাচ্ছে না, অথচ একটু একটু করে কেউ তার ঘাড়ের মাংস খুবলে নিচ্ছে। রণজয় যন্ত্রণায় ছটফট করছে, অথচ কোনো অদৃশ্য শক্তি তার টুটি টিপে ধরায় সে চিৎকার করতে পারছে না। সেই অদৃশ্য শক্তি দু হাতে তার মুন্ডুটাকে ধরে হ্যাঁচকা টান দিতেই ঘাড় ভেঙে কাত হয়ে ঝুলে গেল এক পাশে। একটা ধোয়াটে অবয়ব এই মুহূর্তে ঘরের ভিতর ঘুরপাক খাচ্ছে, বিকট অট্টহাসিতে ফেটে পড়েছে। ঘটনার আকস্মিকতায় মিতালি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তৃষা ঘরের এক কোণে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। ধীরে ধীরে সেই ধোঁয়াটা পরিণত হলো একটা অগ্নিদগ্ধ নারী মূর্তিতে। দাউ দাউ করে তার গায়ে আগুন জ্বলছে। তার লেলিহান শিখা ছুটে আসছে রণজয়ের দিকে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে মিতালি আর তৃষা বোবা হয়ে গেছে। ঝলসে যাওয়া মুখটা ক্ষণিকের জন্য একটা রক্ত মাংসের চেহারা নিল। রণজয় তাকে চিনতে পেরে গেছে। ভয়ে ছুটে পালাতে গেল সে, কিন্তু পালাবার মুহূর্তে সেই বিভৎস দগ্ধ নারী মূর্তিটা তাকে ধরে টানতে টানতে 3 তলার সিঁড়ি থেকে এক ধাক্কায় নিচে ফেলে দিল। সিঁড়িগুলোর উচ্চতা অনেক বেশি। রণজয় টের পেল তার শিরদাঁড়া ভেঙে গেছে। ছুটে পালাবার উপায় নেই। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। সেখান থেকে সামান্য তফাতে দাঁড়িয়ে মিতালি নিজের গর্ভে হাত বুলিয়ে আপন মনে কি যেন বলছে। একটা ক্রূর হাসি খেলা করছে তার ঠোঁটের কোণে। অতিরিক্ত রক্তপাতে এমনিতেই রণজয় নিস্তেজ হয়ে পড়েছিল। তার মধ্যে আরও একটা ভয়ানক দৃশ্য দেখে ভয়ে চিৎকার করতেও ভুলে গেল। সে দেখল মিতালির হঠাৎ প্রসব বেদনা উঠেছে। সেকেন্ডের ভগ্নাংশে তার গর্ভ থেকে বেরিয়ে এলো ঝলসে যাওয়া দলা পাকানো একটা গোলাকার বস্তু, যা কোনো এক সময় মানব ভ্রূণ ছিল। সেটা হঠাৎ জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়ে গড়িয়ে গড়িয়ে চলে এলো রণজয়ের একদম সামনে। সেই উত্তাপের আঁচে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারালো রণজয়। মিতালি তার শূন্য গর্ভ নিয়ে হাসি মুখে তাকিয়ে রইল সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের দিকে। ধীরে ধীরে তা মিলিয়ে গেল সেই নারী মূর্তির শরীরে। সৌমেন একটা অন্ধকার ঘরে শুয়ে আছে। ঘরে একটা 0 পাওয়ারের নাইট ল্যাম্প জ্বলছে শুধু। তার মৃদু আলো ছড়িয়ে পড়েছে ঘরের চারদিকে। একটা সুন্দরী মেয়েকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সৌমেন মনে মনে হাসছে। রণটা পারেও আবার একটা নতুন মেয়ে ধরেছে দেখছি। যাগ্গে, যত খুশি মেয়ে ধরুক, আখেরে লাভ তো তারই হচ্ছে। এই বয়সে তাকে কেই বা পুছতো।
যদিও সবকটাকেই ভাগ্নে আগে টেস্ট করে তারপর ওর কাছে পাঠায়। তাতে কোনো ক্ষতি নেই, ও যা পাঠায় তার কোনোটাই উচ্ছিষ্ট ভেবে ফেলে দেবার মতন নয়। তবে এই মেয়েটা মনে হয় স্বেচ্ছায় এখানে এসেছে, হয়তো রনর কোনো বান্ধবী, তাই কোনো জোর জবরদস্তি করতে হয়নি। বেশ ভালোই কায়দা জানে মালটা। কথাগুলো ভেবে সৌমেন হাসতে থাকে। ইতিমধ্যে মেয়েটা তার মুখের উপর ঝুঁকে পড়েছে। তার স্তনযুগল দলিত মথিত হচ্ছে সৌমেনের শক্ত হাতের মুঠোয়। সৌমেন একটা অশ্লীল ইঙ্গিত করতেই মেয়েটা হাসতে হাসতে উঠে বসে সৌমেনের তলপেটে হাত বোলাতে থাকে। চরম সুখে চোখ বুজে আসে সৌমেনের। ঘোরের মধ্যে তার কিছু কথা মনে পড়ে যায়। এই বাড়িটা রণ আর সে যৌথ উদ্যোগে কিনেছে। এখানেই রণজয় তাকে নিত্য নতুন মেয়ে সাপ্লাই করে। দিন তিনেক আগে সে যখন বারান্দায় বসে অতীতের কথা ভাবছিল, হঠাৎ সেই মুহূর্তে প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। তারপর সেই ঝড় তাকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল, কোথায় যেন আছড়ে পড়েছিল সে। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এলো, তখন একটা ঘুটঘুটে অন্ধকার ঘরের মেঝেতে আবিষ্কার করেছিল নিজেকে। তারপর বাড়িটাকে খুব ভালো করে দেখে সে চিনতে পেরেছে এটা তাদের কেনা সেই পুরনো বাড়িটা, যা তাদের কুকীর্তির প্রধান আখড়া। সেদিন বাড়িটা দেখে সৌমেনের মনে হয়েছিল রণজয় নিশ্চয়ই তাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে রণকে এখানে দেখা যায়নি। ওর ফোনটাও সেদিন থেকেই সুইচ অফ হয়ে রয়েছে। তারপর আরও 2 দিন কেটে গেছে, কিন্তু রণর কোনো পাত্তা পাওয়া যায়নি। রণজয়ের উদ্দেশ্যে মনে মনে একটা কাঁচা খিস্তি ছুঁড়ে আবার মেয়েটিকে নিয়ে যৌনতার খেলায় মেতে ওঠে। কিন্তু রেত স্খলনের মুহূর্তে মেয়েটি হঠাৎ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে সৌমেনের গলা টিপে ধরে। সৌমেন ভয় চিৎকার করে ওঠে, কিন্তু গোঙানি ছাড়া আর কোনো শব্দ বেরোয় না তার গলা দিয়ে। মেয়েটার মুখের আকৃতি এর মধ্যেই বদলে গেছে। সৌমেন তার ফ্যাস ফ্যাসে স্বর শুনতে পাচ্ছে। চিনতে পারছেন মামা বাবু? চিনতে পারছেন? সৌমেন কাঁপতে কাঁপতে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। তবু সেই কথাটাই বারবার তার কানে বাজতে থাকে। মামা বাবু, চিনতে পারছেন? হাসির শব্দটাও সমান তালে তাড়া করে বেড়াচ্ছে। গোটা বাড়িটাই যে অশরীরীর দখলে চলে গেছে তা বুঝতে বাকি থাকে না সৌমেনের। তবে এই মুহূর্তে সেই নারী মূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। কিন্তু রণজয় কোথায়? সে কেন আসছে না? কি হয়েছে তার? এদিকে খিদে পেট জ্বলছে সৌমেনের। কিচেনে ডাল চাল সবকিছুই মজুদ আছে, অথচ সে যতবার ওভেনের নব অন করছে ততবার সিলিন্ডার থেকে শো শো শব্দে অনবরত গ্যাস লিক করছে। ডেলিভারি বয়কে যতবার ফোন করছে ততবার রিসিভারে সেই মামা বাবুই ডাকটা শুনতে পাচ্ছে। কোনো রিং হচ্ছে না তার ফোনে। এছাড়াও যতবার বাড়ি থেকে বেরোবার চেষ্টা করছে ততবারই গোলক ধাঁধার মতন অন্ধকারে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে সৌমেনকে গোল করে ঘিরে উদ্দাম নৃত্য করছে কতকগুলো সম্পূর্ণ নগ্ন নারী মূর্তি। তাদের সকলের দেহ বিভৎসভাবে পুড়ে গেছে। সৌমেনকে নিয়ে চরম উল্লাসে ফেটে পড়েছে তারা। এক এক করে সৌমেনের উপর চেপে বসে নিজেদের যৌন ক্ষুধা মিটিয়ে চলেছে। তাদের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারে না সৌমেন। প্রতিটা চেহারা তার ভীষণভাবে চেনা। এদের সকলকেই কোনো না কোনো সময় অপহরণ করে নিয়ে এসেছে। তারপর তাদের ভোগ করে নৃশংসভাবে হত্যা করেছে সে আর রণজয়। তারাই আজ প্রতিশোধ নিতে এসেছে। সৌমেন যখন তার আসন্ন মৃত্যুর ক্ষণ গুনছে, এমন সময় একটা গোঙানির শব্দে চমকে উঠল সে।
জল 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 জল। কে যেন জল চাইছে। গলার স্বরটা সৌমেনের চেনা। শব্দটা এবারের বেসমেন্ট থেকে আসছে। সৌমেন নিজের মৃত্যু ভয় ভুলে ছুটে গেল সেদিকে। বেসমেন্টের দরজা খোলাই ছিল। সৌমেন সেখানে প্রবেশ করতেই দরজাটা সপাটে বন্ধ হয়ে গেল। এক জোড়া জ্বলন্ত চোখ সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। গোঙানির শব্দটা সে এখন স্পষ্ট শুনতে পাচ্ছে। আলকাতরার মতন জমাট বাঁধা অন্ধকারেও রণজয়ের গলা চিনতে অসুবিধা হলো না সৌমেনের। রণজয় রীতিমতো ধুঁকছে, জল চাইছে কাতর স্বরে। সৌমেনের মাথায় আকাশ ভেঙে পড়ে। রণজয়ের এমন অবস্থা হলো কি করে? এ তাকে বেসমেন্টে নিয়ে এসেছে। এই গোপন জায়গার কথা সে আর রণ ছাড়া দ্বিতীয় কেউ তো জানে না। রণজয় নিজেও জানে না কখন কিভাবে সে এখানে এসে পৌঁছেছে। সে তো জ্ঞান হারিয়ে তাদের বাড়ির সিঁড়ির নিচে পড়েছিল। হঠাৎ তার সেই নারী মূর্তিটার কথা মনে পড়ে যেতেই ভয়ে বুক কেঁপে উঠল। তাহলে কি ওই নারী মূর্তি তাকে এখানে নিয়ে এসেছে? একই চিন্তা সৌমেনের মাথাতেও ঘুরপাক খেতে লাগলো। ঘরের মধ্যে এক টানা নারকীয় গর্জন হয়ে চলেছে। জ্বলন্ত চোখ দুটো রণর কানের কাছে এসে বলছে, রণজয়, রণজয়, কিরে চিনতে পেরেছিস? কি মামা বাবু চিনতে পারছেন? আমি রিমিতা। মনে পড়ে সেদিনের কথা? কি ভেবেছিলি তোরা পাপ করে পার পেয়ে যাবি? মিতালের মতো সহজ সরল মেয়েকে বিয়ে করে ওর জীবনটাকে নষ্ট করে দিতে চেয়েছিলি তুই। আমি পরপার থেকে ফিরে এসেছি। শয়তান কখনো শুধরায় না। আমি বলেছিলাম, মিতালি সেদিন আমার কথা শোনেনি। তোকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। কালের নিয়মে তোদের বিয়ের দিনই আমি জেগে উঠি। আমি জানতাম তুই ওর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিবি। তাই অগ্নি সাক্ষী করে মন্ত্র বলার সময় মিতালির অজান্তেই আমি ওর গর্ভে সেই অগ্নিবীজ বপন করেছিলাম, যাকে তুই আমার সাথে আমার গর্ভেই পুড়িয়ে মেরেছিলি। ফুলশয্যার রাতে ওর পেটে ব্যথা শুরু হয়। ওর গর্ভে ধীরে ধীরে বেড়ে ওঠে আমার সেই অগ্নিবীজ। তারপর তোর পাপের ঘোড়া পূর্ণ হতেই মিতালির গর্ভ থেকে বেরিয়ে এসেছে। সেই তোকে পুড়িয়ে চারকার করে দেবে। তোরা বেঁচে থাকলে আরো অনেক মিতালির জীবন নষ্ট হবে, আরো অনেক রিমিতা খুন হবে, আরো কত নিষ্পাপ মেয়ে ধর্ষিতা হয়ে মারা যাবে তার কোনো হিসেব নেই। কতটা যন্ত্রণা দিয়ে তিলে তিলে সবাইকে মেরেছিলি মনে পড়ে? তোদের মতো নরপিশাচ পাপিষ্ঠদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোদের খতম করে তবেই আমি এখান থেকে যাব, তবেই আমার মুক্তি হবে। অতীতের কথা ভেবে চমকে ওঠে রণজয়। 8 বছর আগের কথা। রণজয় আর রিমিতা তখন একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। প্রথম দুজনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলেও ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। রিমিতার আপনজন বলতে কেউ ছিল না, সে ছিল অনাথ। ফাইনাল সেমিস্টারের পর রণজয় রিমিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বলেছিল সম্পূর্ণ নিজস্ব একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলে খুব শীঘ্রই রিমিতার সাথে বিয়েটা সেরে নেবে। সব ঠিকঠাক চলছিল। একদিন মা বাবার সাথে তার পরিচয় করিয়ে দেবার অছিলায় রিমিতাকে হঠাৎ একটা ব্রিটিশ আমলের বহু পুরনো বাড়িতে নিয়ে আসে। বাড়িটা পুরনো হলেও অন্দরমহল বসবাসের উপযুক্ত ছিল। রণজয় বলেছিল এই বাড়িটা তার কোনো পূর্বপুরুষের তৈরি। রিমিতার খুব পছন্দ হয়েছিল বাড়িটা। সে রণজয়কে যেমন ভালোবাসত তেমন বিশ্বাসও করত।
রণজয়ের বাবা মায়ের প্রসঙ্গ তুলতেই রণু বলেছিল গ্রামে তাদের কোনো এক জ্ঞাতি কাকা অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ। সেই খবর পেয়ে ওনারা কাকাকে দেখতে গেছেন। যাবার আগে বলে গেছেন রিমিতা যেন লেডিস হোস্টেল ছেড়ে এখন থেকে এই বাড়িতেই থাকতে শুরু করে। রিমিতা খুশি মনে রণজয়ের সব কথাই বিশ্বাস করেছিল, কিন্তু রণজয় যে আসলে কোনো কুমতলব নিয়ে তাকে বিয়ে করবে, সে যে এত বড় প্রতারক এবং বিশ্বাসঘাতক, তা সে ভাবতেও পারেনি। নানান অছিলায় মা বাবার অনুপস্থিতিতেই সে একদিন রিমিতাকে বিয়ে করে পাকাপাকিভাবে ওই বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর প্রথম কয়েক মাস খারাপ কিছু টের পায়নি রিমিতা। নতুন বিবাহিত জীবন ভালোই কাটছিল। রণজয় বেশ কেয়ারিং ছিল। তার মধ্যেই রিমিতা একদিন টের পেল সে মা হতে চলেছে। খবরটা রণকে দিতেই সে অত্যন্ত খুশি হয়েছিল, কিন্তু বাইরে আনন্দ প্রকাশ করলেও সে যে কত বড় শয়তান, ভিতরে ভিতরে কি মারাত্মক পরিকল্পনা করে রেখে দিয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি রিমিতা। তারা রেজিস্ট্রি ম্যারেজ করেছিল বটে, কিন্তু বিয়ের কাগজপত্র সব ভুয়ো ছিল। এর মধ্যে রণজয় একদিন তার ছোট মামা সৌমেনকে সেই বাড়িতে নিয়ে আসে। রিমিতাকে দেখে সৌমেনের শরীরে কামনার উদ্রেক হয়। রণজয় দিল্লিতে কনফারেন্সে যাবার নাম করে রিমিতাকে সৌমেনের কাছে একলা রেখে ওখান থেকে সরে পড়ে। সৌমেন রিমিতাকে একলা পেয়ে তার উপর সারাদিন ধরে পৈশাচিক অত্যাচার চালায়। তারপর রিমিতার রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটাকে এই বেসমেন্টে লক করে রেখে দেয়। রিমিতার নগ্ন অচৈতন্য শরীরটা ওখানেই পড়ে থাকে। সৌমেন রণজয়কে ফোন করে খবরটা জানায়। রণজয় পরের দিন এসে সৌমেনকে নিয়ে বেসমেন্টে প্রবেশ করে। একটা মৃদু অস্পষ্ট গোয়ানির আওয়াজ কানে আসে ওদের। তখন সবে একটু একটু করে জ্ঞান ফিরে আসছিল রিমিতার। সেই অবস্থায় সৌমেন রিমিতার তলপেটে জোরে লাথি মারে। একটা কান ইটো করা হাসি হেসে অশ্লীল মন্তব্য ছুড়ে মারে। এই সালির দেহে তোকে দেওয়ার মতো আর কোনো দানা পানি অবশিষ্ট নেই রে রণ। মাংস মজ্জা শুষে খেয়ে পুরোপুরি উচ্ছিষ্ট করে দিয়েছি। একে রেখে লাভ কি? চল চল, একেও অন্যগুলোর মতো ঠিকানা লাগিয়ে দিই। রণ খ্যাক খ্যাক করে হাসতে থাকে। পাতালেরও তো খিদে পায়, তাই পাতালের ভোগে লাগে। সৌমেনের আর হাসি থামে না। রণজয়ও হো হো করে হাসতে থাকে। রিমিতা আর্ত কণ্ঠে কাকুতি মিনতি করে কাউকে কিছু না জানিয়ে রণজয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাবার প্রতিজ্ঞা করে, কিন্তু তারা রিমিতাকে বাঁচতে দেয় না। বেসমেন্টের একদিকে একটা গহ্বর খোঁড়াই ছিল। রিমিতার দেহটাকে সেখানে ছুঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়, জীবন্ত পুড়িয়ে মারে। নিজেদের কাম লালসা চরিতার্থ করে কত মেয়েকে ওই একইভাবে তারা পুড়িয়ে হত্যা করেছে তার কোনো হিসেব নেই। এই মুহূর্তে প্রত্যেকটা ঘটনায় তাদের চোখের সামনে ভেসে উঠছে এক এক করে। শির দ্বারা ভেঙে গেছে, তবু তার মধ্যেই বুকে হেঁটে বেসমেন্টে রাখা বিভিন্ন সরঞ্জামের মধ্য থেকে একটা গাইতে নিয়ে দরজা ভেঙে পালাতে চেষ্টা করে। বেসমেন্ট থেকে একবার বেরোতে পারলেই অন্য একটা গোপন দরজা দিয়ে বাইরে চলে যেতে পারবে। মনে মনে এই পরিকল্পনাই করেছিল সে। সৌমেনও আত্মরক্ষার জন্য ছুটে গেল সেদিকে, কিন্তু দরজার কাছে পৌঁছাবার আগেই নিজেদের খুঁড়ে রাখা গর্তের উপর হুমড়ে খেয়ে পড়ে একেবারে ভিতরে চলে গেল। মাটির নিচ থেকে কারা যেন হাসছে ঐশাচিক উল্লাসে। সৌমেনের দেহটাকে লুফে নিল তারা। একের পর এক দগ্ধ নারী মূর্তি এসে তাদের কাম লালসা মিটিয়ে চলে যাচ্ছে। যাবার আগে সৌমেনের শরীর থেকে কিছু মাংস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আজ তাদের মহাভোজ। তাদের প্রতিহিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে গেল সৌমেনের খুবলে খাওয়া শরীরটা। তার শেষ আর্তনাদটুকু মিলিয়ে গেল সেই অগ্নিগহ্বরের অতলে। রণজয়ের কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখন প্রাণপণে দরজা ভাঙার চেষ্টা করছে।
হঠাৎ তার খেয়াল হলো কানের কাছে সেই সব নামগুলো উচ্চারিত হয়ে চলেছে যাদের ভোগ করে বিভিন্ন সময়ে সে জীবন্ত পুড়িয়ে মেরেছে। অগণিত হাত এসে তার সমস্ত পোশাক ছিন্ন করে তাকে অনাবৃত করে দিয়েছে। সকলের মুখেই হৃদয়ংসার হাসি। হাসতে হাসতে মুহূর্তে তা জিঘাংসায় পরিণত হয়ে যায়। দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গে তাদের অপার্থিব হিমেল স্পর্শ লেগে রণজয়ের শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছে। রণজয় ভয়ে চিৎকার করে ওঠে। ঘরের মধ্যে আবার সেই নীলচে আলোটা ছড়িয়ে পড়েছে। সেই গোলাকার বস্তুটা এখন একটা আগুনের গোলায় পরিণত হয়েছে। একটা নারকীয় হাসি ভেসে আসছে সেই অগ্নিবীজের ভিতর থেকে। সেই বস্তুটা হঠাৎ রণজয়ের কোমর বেয়ে পিঠের দিকে উঠতে শুরু করে দিয়েছে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা শরীরে। নরক যন্ত্রণা ভোগ করছে রণজয়। তার সাথে চোখের সামনে কতগুলো ঝলসানো হাত ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা হাতেই দেশলাই কাঠি। সেই কাঠিতে আপনা আপনি অগ্নিসংযোগ হয়ে যাচ্ছে গহ্বর থেকে ছুটে আসা আগুনের ফুলকি থেকে। আতঙ্কে মরণ কান্না জুড়ে দিয়েছে রণজয়। গহ্বরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সে এতক্ষণে বুঝতে পেরেছে তার ছোট মামাকে ওই অগ্নিকুণ্ডেই ফেলে দেওয়া হয়েছে, আর তাকেও একইভাবে মারা হবে। সে আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে থাকে। সেই দেশলাইগুলো তার গোটা শরীরটাকে বীভৎসভাবে জ্বালিয়ে দিয়েছে। তার গগনভেদী আর্তনাদ শোনার মতো কেউ নেই এখানে। শুধু আত্মারা হাসছে নারকী উল্লাসে। রিমিতা অট্টহাস্য করে ওঠে রণজয়ের ওই জ্বলন্ত শরীরটা দেখে। সেই অগ্নিবীজ তার নীলচে আলো নিয়ে আবার মিলিয়ে যায় রিমিতার গর্ভে। রণজয়ের দেহ পুড়ে খাক হয়ে গেছে। মুঠো মুঠো ছাই পড়ে আছে গোটা বেসমেন্ট জুড়ে। মিতালি তার গ্রামের বাড়ি ফিরে গেছে। চাপার স্বামী অলোকেশ একজন সৈনিক। সে যুদ্ধে যাবার আগে চাপার শরীরে তার চিহ্ন রেখে গেছে। সে আর কোনো দিন ফিরে আসবে না। আজ চাপার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, কিন্তু চাপা আর নেই। তার রক্তাল্পতা এবং আরও কিছু শারীরিক জটিলতার কারণে মেয়ের জন্ম দিয়ে সেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। মিতালি চাপার সেই কন্যা সন্তানকে নিজের বুকে তুলে নিয়েছে। তার নাম রেখেছে অগ্নিকন্যা। রিমিতা যাবার আগে তার লেখা একটা ডায়েরির সন্ধান দিয়েছিল মিতালিকে। সেই ডায়েরি থেকে মিতালি জানতে পেরেছিল রিমিতা মনে মনে একটা কন্যা সন্তান চেয়েছিল। তাই মেয়ে হবে ভেবে সাধ করে হবু সন্তানের নাম রেখেছিল অগ্নিকন্যা। মৃত্যু যে অনিবার্য তা টের পেয়েছিল চাপা। মৃত্যুর আগের মুহূর্তে মিতালির কোলে তুলে দিয়ে বলে গেল, আজ দেখি তুই ওর মা। মিতালি অগ্নিকন্যাকে কোলে নিয়ে আকাশের দিকে উদাস চোখে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো রিমিতা হাসি মুখে তাকিয়ে আছে তার কোলের দিকে। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে হাড় হিম করা প্রাপ্ত মনস্ক ভূতের গল্প হৃদয়ংসার রাতে। আজকের গল্প পাঠে ছিল অভিক সাহা। রণজয়ের চরিত্রে আমি দিব্যেন্দু, রিমিতা ও মিতালির চরিত্রে পূজা, সৌমেনের চরিত্রে অরিত্র, চাঁপার চরিত্রে রনিতা, সঞ্জয়ের চরিত্রে শুভম, তৃষার চরিত্রে সৃজিতা। অন্যান্য কয়েকটি চরিত্রে ছিল প্রীতি, সৃজিতা, শুভম ও আমি দিব্যেন্দু। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আবার ফিরছি আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে।
ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, আপনারা প্রত্যেকেই গল্প তো শোনেন, কিন্তু অনেকে সাবস্ক্রাইব না করে দিয়ে বেরিয়ে যান। এটাতে কিন্তু আমরা ডিমোটিভেট হই। তাই দয়া করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে ভবিষ্যতে প্রত্যেকটি গল্প আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। চলি।